সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শান্তি বাড়ি থেকে। আজকে আবার আপনাদের কাছে চলে আসলাম একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছুক্ষণ আলাপ করতে বলে। কারণ এই বিষয়টা নিয়ে সবসময় আমাদের কাছে নানান রকম প্রশ্ন জিজ্ঞাসা আসে। অনেকেই জানতে চান এ সম্পর্কে বিস্তারিত এবং বিষয়টাকে বুঝতে চান। তাই ভাবলাম আজকে রিমাকে নিয়ে বসেই যাই একটা ছোট্ট আলাপ, যে আলাপটা আমাদেরকে আমাদের সবকিছু জিজ্ঞাসা থেকে একটা সুন্দর পথ দেখাবে, আমরা অনেক কিছু জানতে পারবো। শান্তি বাড়ি লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের লাইভের বিষয় যেটা বলছিলাম, সবাই জানতে চায় কাপল কাউন্সিলিং। কাপল কাউন্সিলিং নিয়ে অনেক জিজ্ঞাসা এবং বিশেষ করে সবার একটা বড় জিজ্ঞাসা হচ্ছে, কাপল কাউন্সিলিং কি আসলেই কাজে দেয়? কাপল কাউন্সিলিং কিভাবে নেয়? কাপল কাউন্সিলিং এর বিষয়টা আসলে কিভাবে কাজ করে, কতদিনে কাজ করে, এরকম নানান রকম বিষয় আমরা চেষ্টা করবো এই সবগুলো জিজ্ঞাসাকে ছুঁয়ে যেতে। আমাদের সঙ্গে আছে শান্তি বাড়ির মনোবিদ এবং খুব পরিচিত একজন মানুষ, সবার প্রিয় মানুষ, রাজেশ সুলতানা রিমা। রিমা, কেমন আছো? আমি তো ভালো আছি। কি অবস্থা? এই তো, তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। ভালো লাগছে, অশেষ ধন্যবাদ। রিমাকে সবসময় খুব ভাল লাগে, কারণ রিমার ভেতরে একটা, আমি যেটা মনে করি যে মানুষের সুন্দর লাগে তখনই যখন তার ভেতরের মনটা খুব স্পষ্ট হয়। খুব সহজ একটা মনের মানুষকে আমাদের সবসময় সুন্দর লাগে। তো রিমাও ঠিক সেরকম একজন মানুষ এবং আমার খুব প্রিয় মানুষ। আমি রিমাকে মনে করি যে রিমা শুধু যে একটা, মানে রিমাকে দেখলেই আমাদের ভালো লাগে, এই ফিলিংটা রিমার জন্য সবাই বলে। তো আজকে রিমা আমরা কাপল কাউন্সিলিং নিয়ে কথা বলবো। তো তুমি জানো যে কাপল কাউন্সিলিং নিয়ে অনেক জিজ্ঞাসা, এবং আমি ফাঁকে আগে একটু বলে রাখি, আপনাদের কোনো ধরনের যদি জিজ্ঞাসা থাকে কাপল কাউন্সিলিং সংক্রান্ত, সেটি নিয়ে আপনারা অনুগ্রহ করে প্রশ্ন করুন লাইভের নিচে। আমরা আপনাদের প্রশ্নগুলো যথাসাধ্য চেষ্টা করবো উত্তর দেবার। তো আলোচনা শুরু করে দিই রিমা। সেটা হচ্ছে যে সবাই বলে যে কাপল কাউন্সিলিং নিলে কি আদৌ আমার সম্পর্ক উন্নয়ন হয়? এই প্রশ্নটুকু দিয়ে আমি শুরু করতে চাই, এবং এই প্রশ্নটার উত্তর তোমার কাছে আমি খুব বিস্তারিত চাইবো না, একটু সংক্ষেপে তুমি আমাকে আগে বলো, তারপর আমরা অন্য ভাবে ধীরে ধীরে আগাই। কাপল কাউন্সিলিং এ সম্পর্কের উন্নয়ন তো অবধারিত হবে, যদি একজন প্রফেশনাল মানুষের মানে কাপল কাউন্সিলিং এর প্রফেশনাল যিনি, সেই রকম কারো হাতে পড়ে যে কোনো সমস্যায় হতে পারে সেটা সম্পর্কে, সেই ক্ষেত্রে উন্নয়ন অবধারিত। মানে ধরো যদি সম্পর্কটা থেকে বেরো হয়ে আসতে চায়, এরকম অবস্থাও হয়, সেটাও খুব স্বাস্থ্যকর উপায়ে করা সম্ভব। মানে শেষ সময়েও ফিরে আসা যায়, ঠিক আছে? তো এইরকম আমি মানে চোখ বন্ধ করে বলতে বলো বা চোখ খুলে বলতে বলো, আমি বলবো যে অবশ্যই কাপল কাউন্সিলিং খুবই একটা সায়েন্টিফিক ওয়ে সম্পর্কে উন্নয়নের জন্য, স্থায়িত্ব ধরে রাখার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। দারুণ। এটা আসলেই যে আমরা চোখের সামনে কিন্তু দেখতে পাই যে আমাদের এখানে যারা শান্তি বাড়িতে কাপল কাউন্সিলিং নিতে আসেন, তাদের আমরা মানে যখন দেখি যে একটা নির্দিষ্ট সময়ের পরে তারা কাউন্সিলিং শেষ, যখন তাদের ফলো আপে দিয়ে দেওয়া হচ্ছে, তাদের ভেতরের যে খুশিটা, তাদের যে সম্পর্ক উন্নয়নের যে সার্থক সফলতাটা, ওটা কিন্তু আমরা দেখতে পাই, একদম দৃশ্যত দেখা যায়। তবে এটা ঠিক যে আগ্রহী হতে হবে, এফোর্ট দিতে হবে। তো এই জায়গাটাতেই আমি তোমার কাছে জানতে চাই যে কাপল কাউন্সিলিং জিনিসটা আসলে কি, তুমি একটু সহজ ভাবে যদি বুঝিয়ে বলো। এটা তো কাপল কাউন্সিলিং তো কাউন্সিলিং এর একটা পদ্ধতি, যেখানে ধরো
এই দাম্পত্য সম্পর্কে যখন নানা রকমের অসুবিধা, বৈরিতা, না বোঝা, অস্পষ্ট কিছু এরিয়া তৈরি হয় যেখান থেকে কেউ কাউকে আসলে আর রিচ করতে পারছে না, অথবা সম্পর্কটা ভেঙে যাচ্ছে, অথবা সুখী হতে পারছে না সম্পর্ক। তো এই মানসিক চাপ তৈরি হয় এই অবস্থায়, এবং আস্তে আস্তে এমন হয় যে মানে সিমটম শুরু হয় যে আর থাকা যাচ্ছে। তো ওই সময়ে হচ্ছে কাপল কাউন্সিলিং এর উপযুক্ত একটা সময়, যখন তারা নিজেরা আসলে এটা সমাধান খুঁজে পাচ্ছে। হ্যাঁ, তো এই প্রক্রিয়ার মধ্যে না অনেকে মনে করে যে বসে বসে গল্প করে কথা বলে, বিষয়টা এইরকম। এটা একেবারেই বৈজ্ঞানিক একটা পদ্ধতি। ক্লায়েন্ট আসার পরে, কাপল আসার পরে তাদের কিছু স্কেল আছে, কাপল কাউন্সিলিং করার আগে প্রথমেই আমরা সেটাকে স্কেলিংটা অ্যাপ্লাই করে দিই। এই অ্যাপ্লাইয়ের পরে বোঝা যায় যে হয় না যে আসলে গন্ডগোলটা কোথায় কোথায় আছে, সমস্যা কোথায় কোথায় হচ্ছে, সেটা বের হয়ে আসে। তারপরে তো ইন্ডিভিজুয়ালি তাদের সাথে আলাদা আলাদা কথা বলা, কে আসলে কি ভাবছে সম্পর্কটা নিয়ে, কোথায় কোথায় দুজনের মধ্যে সমস্যাগুলো নেই, সমস্যারও কিন্তু একটা সেম পেজ থাকে। হ্যাঁ, আবার সমাধানের ওই সেম পেজে আসার পরেই সমাধানটা সেম পেজে আনা যায়। তো তারপরে দুজনকে নিয়ে বসা, কথা বলা, হ্যাঁ, একেবারেই একটা বৈজ্ঞানিক পদ্ধতি। যেমন তুমি অসুখ হলে ওষুধ খেয়ে ভালো হও, তেমন কাপল কাউন্সিলিং ওইভাবেই, থেরাপি কাউন্সিলিং ওইভাবেই কাজ করে। ঠিক আছে, সমস্যা চিহ্নিত করে এবং সমস্যার সমাধানটা কিভাবে আসলে ক্লায়েন্টের জন্য ভালো হবে, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, গোল সেট করা হয়, এবং সেই প্রক্রিয়াতে আমরা আগাই। যে কারণে এটার সফলতার রেটটা অনেক বেশি থাকে। আমরা মানে কাউন্সিলর রিপোর্ট দিচ্ছে, এদিকে হাজবেন্ড রিপোর্ট দিচ্ছে, ওয়াইফ রিপোর্ট দিচ্ছে, এটা খুব সুন্দর একটা দারুণ ব্যাপার। মানে আমরা একটা টেন্ডেন্সি দেখি, বিশেষ করে আমাদের দেশে এই ব্যাপারটা আছে যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপার বা আমাদের প্রেমিক প্রেমিকার মধ্যে ব্যাপার, কাপলের মধ্যে ব্যাপার, তৃতীয় পক্ষকে জানতে চায়। কিন্তু এখানে বিষয়টাকে বুঝতে হবে যে এটা আসলে তৃতীয় পক্ষ না, সমস্যাটা এমন জটিল জায়গায় চলে গেছে যে ওই জটিলতাটাকে অসুখ বলা যায়। সেই অসুখটাকে নির্মূলের জন্য বা সুস্থ একটা সম্পর্কটা একটা অসুখে ব্যক্তিতে আক্রান্ত আমাদের সম্পর্কটা, এবং সেটাকে আমি চিকিৎসকের মাধ্যমে ঠিক করছি। এখন আমাদের দেশে যে দেখা যায় যে তৃতীয় পক্ষ কিন্তু নিয়ে আসে, বাবাকে গিয়ে বলছে, শ্বশুর শাশুড়ি মিলে ফ্যামিলি বৈঠক বসিয়ে দিচ্ছে। আমার কাছে মনে হয় এখানে নানা মুনির নানা মতের যে সমাহার তৈরি করে সামাজিক ক্যাওয়াস তৈরি না করে, আমার মনে হয় এখানে প্রফেশনাল হেল্প নেওয়াটা জরুরি, এবং এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, এবং এটা একটা সায়েন্টিফিক ওয়ে। রিমা, কাপল কাউন্সিলিং এর ক্ষেত্রে ধরো বেশিরভাগ ক্ষেত্রে তুমি কি কি ধরনের সমস্যা তুমি মনে করো, খুব মানে সব ধরনের সমস্যাই তো আমরা আসলে কি করি, কিন্তু ইদানিং তুমি বেশি দেখছো কোন সমস্যা যেগুলোকে খুব জটিল সমস্যা ভেবেছিল কিন্তু সেটাও সমাধানযোগ্য? একটু যদি সমস্যার ধরনগুলো সম্পর্কে একটা আইডিয়া দিতে, কি কি সমস্যা হচ্ছে? খোলামেলা ভাবে বলি। হ্যাঁ, নিশ্চয়ই। ইদানিংকার একটা ভয়ঙ্কর সমস্যা হচ্ছে দুজন পার্টনারের মধ্যে কেউ একজন অন্য একটা সম্পর্কে ঢুকে যাচ্ছে, যেটাকে আমরা এক্সট্রা ম্যারিটাল বলে থাকি। তো এই জায়গাতে না দেখা যায় যে পার্টনার জড়িয়ে যাচ্ছে তার একরকম অবস্থা, সে একরকম হয়তো ভালোই আছে, কিন্তু যে পার্টনার সেটাকে ভোগ করছে তার অবস্থা একেবারে মর্মান্তিক হয়েছে। তার পক্ষে সে এটা মেনে নেওয়া, মানিয়ে নেওয়া থেকে শুরু করে নানান রকমের
অসুখেও মনের অসুখেও তারা পতিত হচ্ছে। এই সমস্যাটা অনেক বেশি। তখন আমি আমার মতো করে একটু অ্যানালাইসিস করেছি, কারণ তোমরা জানো আমি প্রচুর কাপল কাউন্সিলিং করতে হয়, আমার বসতে হয়। এখানে আমি দোষ দিচ্ছি না সম্পর্কে, যে প্র্যাকটিস যে কোনো সম্পর্ক, সেটা আমাদের জীবনে তো অনেক সম্পর্কই আমরা মেনটেন করি, বাবা মা ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন। তো সেই রকম ভাবেই দাম্পত্য সম্পর্কের কিন্তু আলাদা কিছু নর্ম আছে, কিছু বৈশিষ্ট্য আছে। তো ওই বৈশিষ্ট্যগুলো নিয়ে তো আমাকে সম্পর্কে থাকতে হবে। তো এখানে ধরো একজন পার্টনার যদি আর অন্য পার্টনারের প্রতি মনোযোগী না হয়, সহমর্মী না হয়, রোমান্স কিন্তু দাম্পত্য সম্পর্কের একটা মূল। তুমি যদি 4টা পিলার বলো, এটা আমার আমার অভিজ্ঞতা থেকে বলছি যে রোমান্স হচ্ছে একবারে 4টা পিলারের 4টা পিলার। তারপরে আরো অনেক কিছু তুমি যুক্ত করতে পারো, বিযুক্ত করতে পারো, কিন্তু এইটার কোনো বিকল্প নাই। এটা যদি না থাকে তাহলে এই সম্পর্কে আসলে কোনো মজাই নেই। হ্যাঁ, কারণ এটা অনেকেই বলে রেসপেক্টটা খুব অবশ্যই জরুরি, প্রত্যেকটা সম্পর্কে রেসপেক্ট জরুরি। তুমি তোমার সন্তানকেও রেসপেক্ট করবা, তাই না? তো কিন্তু এই ক্ষেত্রে তো আর ওই মানে গুরু শিষ্যের রেসপেক্টটা আসে না, কারণ এটা একটা উলঙ্গ সম্পর্ক আমরা বলতে পারি, স্বামী স্ত্রী। তো এখানে রেসপেক্ট অবশ্যই থাকবে, কিন্তু রোমান্সটা একদম 4টা পিলারের জায়গাতে আমি রাখি। তো সেইখানে দেখা যায় যে যখন অ্যাটেনশনটা কমেছে, অ্যাটেন্ড করছি না আমি, আচ্ছা ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে কঠিন ভাবে, যে আমি অ্যাটেন্ড না করলেও তাকে অ্যাটেন্ড করার জন্য হাজার মানুষ রেডি আছে। ওকে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে মানে আমি অবহেলা করছি, সেটা কনসাসলি করি বা আনকনসাসলি করি, কিন্তু তাকে অ্যাটেন্ড করার জন্য হাজার মানুষ রেডি আছে। তো এটা একটা সতর্কতা, প্রত্যেকটা সম্পর্কেই তো আমরা সতর্ক থাকি, তাই না? ছেলে মেয়ে যখন বড় হয় নানাভাবে সেগুলোকে হ্যান্ডেল করি, ভাই বোনের সাথে সম্পর্ক দুঃখ দিয়ে কথা বলি না, কষ্ট ভাবে বলে অনেক কিছু করি না, মনে না চাইলেও বাবা মার জন্য অনেক কিছু করতে হয়, আমাদের কষ্ট হইলো। তো এই সম্পর্কে কেন উদাসীনতা, এটাকে কেন গ্রান্টেড মনে করতে হবে? প্রতিদিন প্রতি মুহূর্তে এটার সাথে থাকতে হবে এবং এটাকে সতেজ রাখতে হবে। তো এই সমস্যাটা খুব চরম আকার ধারণ করেছে। এমনিতেই আমাদের ব্যস্ততা অনেক বেড়েছে, তার মধ্যে যদি তুমি তোমার সঙ্গীকে অ্যাটেন্ড না করো তাহলে কেসটা জটিল হয়ে যাবে। আমরা একটা সমস্যা পেলাম, যে সমস্যাটা আরো আছে, এটা খুব প্রমিনেন্ট এবং এটার পেছনে আসলে অনেক গল্প, এক একটা কাপলের ক্ষেত্রে এক একটা গল্প থাকে, অনেকের হয়তো যুক্তিও থাকে, বা এক একটা সম্পর্কের ধরনও এক এক রকম থাকে। তো যেটা যাই হোক, আলটিমেটলি সেটা যদি আমার রিলেশনশিপটাকে হ্যাম্পার করে, আমাকে যদি অসুস্থ করে দেয়, আমার স্বাভাবিক জীবনযাত্রাকে নষ্ট করে, তখনই আমার আসলে সেটাকে নিয়ে ভাবতে হবে এবং সেটাকে আমার ঠিক করতে হবে। এবং এটা আমার কাছে মনে হয় যদু মধুর কাছে গিয়ে বলে আসলাম, বন্ধুদের বললাম, আত্মীয়দের বললাম, সভা বসালাম, সালিশ বৈঠক করলাম, এটা আসলে সেরকম না। রিলেশনশিপ খুবই একটা ডেলিকেট ব্যাপার এবং সেটার জন্য আসলে সেভাবে এগোতে হবে। রিমা, সাধারণত কাপল কাউন্সিলিং এর ক্ষেত্রে কতগুলো সিটিং লাগে? এটা অনেকেই প্রশ্ন করে, একটু বলবে? এটা তো আসলে ডিপেন্ড করে সমস্যাটার কতটা জটিল, কোন কোন জায়গাগুলোতে কাজ করতে হবে। কিন্তু কাপল যদি আগ্রহী হয় না, তাহলে অ্যাটলিস্ট আমি 6টা থেকে 8টা সেশনের মধ্যে কমপ্লিট করার প্ল্যান করি। আচ্ছা আচ্ছা, প্রথম 3টা সেশন তো মূলত অ্যাসেসমেন্টের জন্য ব্যবহার করা হয়। অ্যাসেসমেন্টে হিস্ট্রি থাকে, ইন্ডিভিজুয়ালি দুজনের, কারণ দুইটা মানুষ দুইটা পরিবেশ ঠিক আছে, 2 রকমের আপব্রিঙ্গিং থাকে, তাদের সেই হিস্ট্রিটা লাগে, তারপরে সাইকোলজিক্যাল টুলস থাকে, স্কেল থাকে, সেগুলো অ্যাপ্লাই করতে হয়।
সবকিছু মিলে প্রথম 3টা সেশন মূলত আমাদের মানে আমি ব্যক্তিগতভাবে অ্যাসেসমেন্টের জন্য ব্যবহার করি। কারণ আমি বিশ্বাস করি অ্যাসেসমেন্টটা তোমার যত ভালো হবে, ফার্দার যখন আমরা মিউচুয়ালি গোল সেট করবো, ইন্টারভেনশন প্ল্যান করবো, সেগুলো খুবই চমৎকার ভাবে কাজ করে। তো দেন আফটার অ্যাসেসমেন্ট আমি 4 থেকে 5টা সেশন বা সিটিং করে থাকি সাধারণত। এমন হয় যে আমার 5টা সিটিংও লাগছে, 3টা বা 4টা সিটিং হয়ে যাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে এটাকে অনেক আমার একটু বাড়াতেই হয়, দেন ফলো আপে। তো কাপল সেশন একটা চমৎকার ব্যাপার। আর একটা বিষয় তুমি যেটা বললে যে আমরা অনেকের কাছে যাই, সেটা বন্ধু হতে পারে, আত্মীয় স্বজন বা গার্ডিয়ান, বিচার বসানো বা ও এমনটা করছে, ও এমনটা করছে না, তো এরকম অনেক কিছু করি। আসলে এগুলো কোনো লাভ হয় না। অনেক সময় হয়তো যে বলে মিলাই দিলাম, আমার কাছে মনে হয় এতে আরো তিক্ততা বাড়ে। হ্যাঁ, তিক্ততা বাড়ে, কারণ গ্রাহক যদি এঁকে যায় সেটা তো প্রকাশ করবে। আর সেশনের মধ্যে দিয়ে কি হয়, এটাকে পরিপূর্ণভাবে, ধরো যখন একটা কাপল আসে যে তার কাছে সে মনে নিয়ে আসে যে এই অপরাধের কোনো ক্ষমা নেই, হ্যাঁ ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, বিশ্বাস নষ্ট করে ফেলছে, তার মানে ওকে আমি আর ক্ষমা করবো না। কিন্তু এই সেশনের মধ্য দিয়ে কিন্তু সে ক্ষমাশীলতাটাকে প্র্যাকটিস করে যায় এবং ক্ষমা করে দিয়ে দুজনে আবার শুরু করে। তো সেটা তো অন্য প্রক্রিয়াতে হচ্ছে না। আর একটা বিষয় হচ্ছে, তুমি যার কাছেই যাও তার নিজের একটা জাজমেন্ট, সেটা আত্মীয় স্বজন বন্ধু, এটা খারাপ বিষয় না। সে এইভাবেই অভ্যস্ত। সে হয়তো তোমাকে একটা পরামর্শ দিল, হ্যাঁ তার জাজমেন্ট আসবে হয়তো তার এক্সপিরিয়েন্সকে বেস করে, তার চিন্তা, তার নৈতিকতা, তার মনোভাবের উপর ভিত্তি করে সে একটা জাজমেন্ট দিবে বা একটা পরামর্শ দিবে। তুমি তো মানে নন বায়াসড ওয়েতেও যদি দেয়, তারপরেও তার সেখানে বায়াসনেস থাকবে। তো এই কারণেই হচ্ছে প্রফেশনাল যিনি, সে একেবারেই নন জাজমেন্টাল। সে তোমাকে ভালোও মনে করছে না, সে তোমাকে খারাপও মনে করছে না। এটাকে একটা সমস্যা হিসেবে চিহ্নিত করছে এবং সেই সমস্যার সমাধান করছে। একটা ক্ষত, যে ক্ষতটাকে সে সারিয়ে দিচ্ছে, সম্পর্কে যে ক্ষতটা তৈরি হয়েছে সেটাকে ফোকাস করছে। তো এই জন্য আমি সবসময় এনকারেজ করি যে আত্মীয় স্বজন বন্ধু তাদেরকে জানি আসলে তেমন একটা লাভ হয়, সমস্যাটা সাময়িক একটা সমাধান হয়, বা স্থায়িত্বের জায়গা যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে সায়েন্টিফিক ওয়েতে আসে মঙ্গল। এখানে আরেকটা কথা একটু আমি বলতে চাই এবং সেটা থেকে তোমার কথাও শুনতে চাই, সেটা হচ্ছে যে কাপল কাউন্সিলিং যে শুধুমাত্র একটি সম্পর্ক গড়ে ওঠার পরে দীর্ঘদিনের সম্পর্ক সেটিকেই মেরামত করার জন্যই নিতে হয় তা না। এরকমও কিন্তু আছে যে একটা কাপল যারা হয়তো দীর্ঘদিন রিলেশনশিপ প্রেমের সম্পর্ক, তারা বিয়ে করবে, বিয়ের আগে কিছু জটিলতা তৈরি হচ্ছে, কিছু মনোমালিন্য ভুল বুঝাবুঝি হয়েছে, তখন একটা সেকেন্ড থট অনেকে দেয় যে আমি আদৌ একটা কনফিউশন ক্রিয়েট হয় অনেকের মধ্যে। এটা আমরা দেখেছি, যেটা প্রি ম্যারেজ কাউন্সিলিং। এই প্রি ম্যারেজ কাউন্সিলিংটাও কিন্তু আসলে এক ধরনের কাপল কাউন্সিলিং। তো এই কাপল কাউন্সিলিং এটা নিয়ে একটু যদি বলো। প্রি ম্যারেজ কাউন্সিলিং এর প্র্যাকটিসটা আমরা বলতে গেলে আমাদের দেশে খুব কম, একেবারে কম, কিন্তু এটা না খুব জরুরি, খুবই জরুরি। এটা প্রি ম্যারেজ কাউন্সিলিং তো মানে একটা কাপলকে প্রস্তুত করে দেয় সহনীয় হবে কিভাবে, তারপরে পরিবর্তন হওয়ার জন্য যে একটা প্রস্তুতি। কারণ এই সম্পর্কটাতে আমরা জীবনের শেষ দিন পর্যন্ত থাকবো বলে কমিটেড হই। তো সেই কমিটমেন্টটা রক্ষা করা একটা কঠিন বিষয়, কিন্তু সেই বিষয়টাতে প্রস্তুত করে দেয়, প্রয়োজনের পরিবর্তন হওয়ার একটা মানসিকতা তৈরি করে। ভুল বা ত্রুটি, মানে কোনো মানুষই তো ভুল বা ত্রুটির ঊর্ধ্বে নয়, সেটাকে গ্রহণ করার যে সক্ষমতা সেটাকে ডেভেলপ করা
কোন কোন জায়গাগুলোতে তাদের আসলে আগে কাজ করে নেওয়া উচিত। যেমন ধরো বিয়ের পরে মূলত আমাদের দেশীয় যেটা প্র্যাকটিস, মেয়েরা শ্বশুর বাড়িতে যায়, তো ওইখানেও অনেক রকমের অ্যাডজাস্টমেন্ট ইস্যু আসে। সেই ক্ষেত্রে ছেলেটা কিভাবে সাপোর্ট দিবে, মেয়েটা কিভাবে গ্রহণ করবে, সে একটা ফ্যান্টাসি কল্পনা নিয়ে যদি যায় তাহলে তার জন্য এটা একটা ভয়াবহ অবস্থা তৈরি করতে পারে। তো সহনীয় করে নিয়ে যাওয়া, এমনটাও হইতে পারে, এমনটা নাও হতে পারে। এইটা যখন আমি মেন্টালি এটার জন্য প্রস্তুত থাকবো তখন ম্যানেজেবল। তো সেক্ষেত্রে ছেলেরও একটু প্রস্তুতির ব্যাপার, সে কিভাবে ম্যানেজ করবে, সে কিভাবে পাশে থাকতে পারে। কারণ ওই প্রাথমিক ধাক্কাটা সামলে ওঠার জন্য একটা প্রস্তুতির প্রয়োজন। তো ম্যারেজ একটা দালিলিক সম্পর্ক বললেও এটা কিন্তু একটা আন্তরিক বিষয়, অন্তর দিয়ে এটাকে পালন করতে হবে। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা রাত, তো সেটার প্রস্তুতি নেওয়াটা জরুরি না? এই জন্যই ম্যারেজ কাউন্সিলিং, বিশেষ করে এই আধুনিক যুগে আধুনিক ছেলে মেয়েরা যারা তরুণ তরুণী নতুন কোনো সম্পর্কের ভেতর দিয়ে যাচ্ছে, তাদের তো এই জিনিসটা আরো বেশি। তারপরে ধরো তোমার কোনো দুজনের মধ্যে পার্টনারের কোনো ইস্যুস থাকতে পারে, সাইকোলজিক্যাল ইস্যুস থাকতে পারে, হয়তো কেউ অল্পতে রেগেছে, বা অ্যাঙ্গার ইস্যুস থাকতে পারে, কারণ ডিপ্রেশন থাকতে পারে, আরো অনেক ধরনের ইস্যুস আছে, ফিজিক্যাল ইস্যু থাকতে পারে। তো সেগুলোকে কনফার্ম করে নেওয়া, সেগুলো নিয়ে কিভাবে কাজ করবে। বিয়ের পরে ধুম করে কি হবে যে ও খালি মন খারাপ, ও তো একটুতে রেগে যায়, পরে একসাথে যখন এই দুটো আমরা থাকতে যাই তখন কিন্তু অনেক কিছুই আমাদের সামনে আসে যেটা আগে আসে। এই বিষয়গুলো কিন্তু ম্যারেজ কাউন্সিলিং বের হয়ে আসে। তো এটা খুবই একটা হেলদি প্রক্রিয়া। ম্যারেজের আগে একজন থেরাপিস্ট বা কাউন্সিলর বা প্রফেশনাল সাথে বসে নিজেদেরকে অ্যাসেসমেন্ট করে দেয়। আমি মনে করি এই প্র্যাকটিসটা শুরু করা উচিত। হ্যাঁ, এটা একটা এখন দারুণ ব্যাপার। এখন হচ্ছে আমাদের এখানেও আসে। হ্যাঁ, আমরাও এরকম বেশ কিছু পাঁচজনকে পেয়েছি যারা এসেছে এবং আমরা অভিনন্দন জানাই তাদেরকে, কারণ এটা একটা খুবই আধুনিক চিন্তা থেকেই তারা এটা করেছে। এখন আরেকটা জিনিস একটু শুনতে চাই যে কাপল কাউন্সিলিং এর একটা বড় পার্ট দম্পতির ভিতরে যে সন্তান। তো অনেক সময় দেখা যায় কাপল কাউন্সিলিং ছাড়াও মানে তাদের দুজনের সম্পর্কের মেরামতি ছাড়াও সন্তানের ভেতরেও তাদের সম্পর্কের কিছু বিষ ঢুকে যায় বা কিছু ব্যাধির প্রভাব ঢুকে যায়, এই অশান্তি। হ্যাঁ, তখন তো কাপল কাউন্সিলিং পাশাপাশি সন্তানকে নিয়েও আমরা ফ্যামিলি সেশন করি, রাইট? এটা যদি একটু বলো। এটা না একটা মর্মান্তিক পরিস্থিতি একটা সন্তানের জন্য। ধরো তুমি বা আমরা হচ্ছে অ্যাডাল্টহুডে আছি, জীবনের অনেক কিছু আমরা দেখেছি, বুঝেছি, পার করেছি। তারপরে তোমার দুই পাশে যদি তোমার খুব প্রিয় দুটা মানুষ সারাক্ষণ অসুখী থাকছে, সেটা প্রকাশ করছে, চিৎকার চেঁচামেচি করছে, একজন আরেকজনকে দোষারোপ করছে, এই অদ্ভুত বিষয়টা তুমি বা আমি কিভাবে রিয়াক্ট করব? এখন শিশুরা খুব অসহায় বোধ করে, দুটো মানুষকে তারা প্রচন্ড ভালোবাসে, দুজনেই তার খুব প্রিয়জন, আশ্রয়ের মতো। মানে তাদের জন্য এইটা আইডেন্টিফাই করা খুব কঠিন যে কে ঠিক বলছে, কে ভালো। তো এই একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে শিশুরা যায় এবং এর কারণে পরবর্তীতে অনেক রকমের মানসিক অসুবিধায় বাচ্চারা দেখা যায় তারা একটা হেলদি রিলেশনশিপে যেতে পারে না, ম্যারেজটাকে ভয় পায়, অন্যের সাথে তাদের কনফিডেন্স লেভেল এত কমে যায় যে তারা আসলে সোশ্যালি নিজেকে অ্যাডাপ্ট করানোর জায়গাতে অনেক হীনমন্য থাকে। সে মনে করে কি, এরকম অনেক শিশু পেয়েছি যে বাবা মার দ্বন্দ্বের কারণ হিসেবে সে নিজেকে চিহ্নিত করে অদ্ভুত ভাবে, যেটা আমার দোষ,
মানে আমার পরিবার ভেঙেছে বা আমার বাবা মার মধ্যে অশান্তি, কোনো না কোনো ভাবে সে নিজেকে দায়ী করে। এটা একটা অদ্ভুত প্রক্রিয়া মস্তিষ্কে। যে তো সেই ক্ষেত্রে ফ্যামিলি যখন আমরা কাপড় শেষ করি, আফটার দ্যাট আমরা ফ্যামিলি ডিসিশন, যদি বাচ্চা থাকে সেই ক্ষেত্রে ফ্যামিলি ডিসিশনটাও করার জন্য পরামর্শ দিই। এই টক্সিক সময়ের মধ্যে দিয়ে বাচ্চাটা যায়, তার মস্তিষ্কের সাবকনশিয়াস মাইন্ডে যদি এটা থেকে যায়, তাহলে এটা কিন্তু সে আজীবন বহন করবে, আজীবন। দেখবো আমাদের সমাজে প্রচলিত আছে, ফ্যামিলি মেয়েদেরকে বিয়ে করতে চায় বা বিয়ে মানে বউ হিসেবে নিতে চায়, যে মানে এমন থাকে যে ওরা এগুলা দেখে বড় হচ্ছে, বা ডিভোর্সি মায়ের সন্তানদের অনেক রকমের মেয়েদের বিশেষ করে ফেস করতে হয়। অথচ মানে আস্তে আস্তে না সব ভাবে সে নিজেকে দায়ী মনে করে, সমাজ মনে করায়, তার ওই মনস্তাত্ত্বিক গঠন গঠনে একটা প্রভাব পড়ে, সেখান থেকে সে নিজেকে মনে করে। এরকম অনেক জটিল জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। তো সেই ক্ষেত্রে ফ্যামিলি কাউন্সিলিংটা আফটার দ্য কাপল কাউন্সিলিং যদি আমরা করে নিই, করাই দিই, তাহলে একটা ফুল প্যাকেজ একদম সুন্দর করে সতেজ ভাবে শুরু হলো পথ চলাটা। ঠিক আছে, দারুণ বলছো রিমা। আসলে আমরা আমরা আসলে কেউ ভাঙন চাই না, এটা মনে রাখতে হবে। এবং ভালোবাসার যে সুন্দর আর কিছু হয় না। সংসার অনেক আশা, অনেক বিশ্বাস, নতুন স্বপ্ন নিয়ে তৈরি হয়। একটা সম্পর্ক তাই, সংসার হোক, টুগেদার হোক, যে প্রেমের সম্পর্ক হোক, এনি টাইম সেটার পেছনে যে স্বপ্নটা আছে, ভালোবাসাটা আছে, প্রেমটা আছে, সেটা আসলে কিছু কারণে, নানান রকম কারণ হতে পারে, আস্তে আস্তে ধ্বংসের দিকে যায়। তো হতে পারে যে টক্সিক রিলেশনশিপের মধ্যে থেকে সেটাকে বহন করে নিয়ে গেলাম না, সেটা একটা এক মুহূর্তের সিদ্ধান্ত। ভাঙতে 1 মিনিট লাগে, কিন্তু গড়তে আসলে অনেকটা সময় লাগে। তো সেই জায়গাতে আমি মনে করি যে একটা সম্পর্ককে আমাদের উচিত একবার সুযোগ দেওয়া, একবার কেন হয়তো কয়েকবার সুযোগ দেওয়া, এবং সেটা সেই সুযোগটা যেন এমন না হয় যে সুযোগ দিতে গিয়ে আরো আমি টক্সিক করে ফেলছি, সুযোগ দিতে গিয়ে আমি আরো নষ্ট করে ফেলছি, হ্যাঁ, সময়টা এত বেশি লাগাচ্ছি বা ভুল ভাবে আমি চেষ্টা করছি। তো আমরা এখন অনেক শিক্ষিত, আমরা অনেক বাইরের জগতের ইনফরমেশন পাই, অনেক কিছু পাই। মানসিক স্বাস্থ্য এবং মনে রাখতে হবে এই রিলেশনশিপের ব্যাপারটা ভেরি ক্লোজলি কানেক্টেড উইথ আওয়ার মেন্টাল হেলথ। এবং মেন্টাল হেলথের কারণেও অনেক সময় রিলেশনশিপ গুলো টক্সিক হয়ে যায়, আবার অনেক সময় টক্সিক রিলেশনশিপের কারণে মেন্টাল হেলথ নষ্ট হয়। বোথ, দুই সাইডে এই ঘটনা ঘটে। রিমা যেটা বললো এবং এত সুন্দর ভাবে জিনিসগুলো আমাদের, আমি সেজন্য বলবো যে আপনারা ভাববেন। এবং প্রি ম্যারেজ যে কাউন্সিলিং, সেটাও ভীষণ, আমি মনে করি আজকালকার আধুনিক ছেলে মেয়েদের জন্য এটা একটা দারুণ বিষয় ভাবার, নিজেকে একটা সুযোগ দেওয়ার। কাপল কাউন্সিলিং একবার ভেঙে যাবার আগে আরেকবার চেষ্টা করে দেখি। এরকম আমাদের হয়তো লিগেলে আসে, মানে আমাদের লিগেলে আসছে হয়তো কাপলের ডিভোর্সের জন্য, তারা কাপল সেশনে বসে তাদের আবার নতুন পথ চলা শুরু হচ্ছে, যেটা খুব আনন্দদায়ক। এটা আমাদের অনেকবার হয়েছে। তো এটাকে খুব আমরা আনন্দিত হই। সাকসেস রেটটা এত বেশি এই জায়গাতে, চমৎকার ভাবে কাজ করে। সম্পর্ক নিয়ে তো আমরা এইভাবে কাজ করেই না, মনে করি এটা প্রতিদিনকার বিষয়, যেমন আছে তেমনই থাকবে, আজীবন থাকবে। আসলে থাকে না, নানা ভাবে এফেক্টেড হয়। ওই জায়গাগুলোকে একটু আবার রিফ্রেশ করে নেয়, তাহলে সুন্দর জীবন যাপন করা সম্ভব। অনেক ধন্যবাদ রিমা, তুমি আজকে যা বললে দারুণ দারুণ কথা। এগুলো আসলে মানে আমরা তো হয়তো ওভাবে ভাবি না বা শোনার সুযোগ পাই না।
আমরা এরকম নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে প্রায়ই আসবো এবার থেকে শান্তি বাড়ির লাইভে। এবং আপনারাও যদি কোনো বিশেষ বিষয় সম্পর্কে জানতে চান যে এই বিষয়ে আলোচনা হলে ভালো হয়, প্লিজ আমাদেরকে ওই যে আমাদের যে ফেসবুক পেজ সেখানে লিখে জানান, ইনবক্স করতে পারেন, এই পোস্টের নিচে, লাইভের পোস্টের নিচে লিখতে পারেন, এখন লিখতে পারেন, এবং যে কোনো ধরনের প্রশ্নও আমাদেরকে করতে পারেন। আপনাদের পার্টিসিপেশনে আমাদের আলোচনাটা কিন্তু আরো প্রাণবন্ত হবে, এবং বিশেষ করে আমরা নেক্সট কি নিয়ে আলোচনা করতে পারি সেটি সম্পর্কে আমাদেরকে জানাতে পারে। এবং আমরা আরেকটা তথ্য দিয়ে দিচ্ছি যে শান্তি বাড়ি নিয়মিত কাপল কাউন্সিলিং করে। আমাদের রাজিয়া সুলতানা রিমা, তিনি একজন অনেক দিনের অভিজ্ঞ একজন মনোবিদ। এছাড়াও আমাদের আরো মনোবিদরা আছেন। সুতরাং আপনারা কাপল কাউন্সিলিং এর জন্য শান্তি বাড়িতেও আসতে পারেন, এটা আপনাদের সিদ্ধান্ত। এবং যদি আসেন তাহলে তো আমাদের পেজে রেগুলার বেসিসে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নাম্বার গুলো দেওয়া থাকে 0132516727 এই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসবেন লালমাটিয়া ব্লকে আমাদের মহিলা কলেজে, লালমাটিয়া মহিলা কলেজের ঠিক অপোজিটে আমাদের শান্তি বাড়ি, আমাদের সবুজ ছোট্ট সুন্দর শান্তি বাড়িতে আপনাদের সবাইকে আমন্ত্রণ করব। আর রিমা, তুমি ভালো থেকো। তুমিও ভালো থেকো। আর আমাদের সকল দম্পতিদের বলবো সম্পর্কটাকে ভালোবাসো, সম্পর্কটা নিয়ে একটু কাজ করুন। জীবন অনেক সুন্দর, দাম্পত্য অনেক মধুর একটা বিষয়। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা দাম্পত্য সম্পর্কটার মধ্যেই থাকি এবং সেটাকে আশা করি। সো এটার প্রতি যত্নশীল। ধন্যবাদ। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক